কেন্দ্রীয় ভান্ডারে মজুদ নেই হামসহ ৬ ধরনের টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় সময় ক্ষেপণ। ইউনিসেফের মাধ্যমে এপ্রিলে প্রথম চালান পাওয়ার আশা। সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে যাচ্ছে, এই সংকট কাটানোর জন্য টোটালটাই আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে যেতে পারি কিনা। পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি, বিপাকে পরিবহন চালক মালিকরা। ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী দেশ, সড়ক, নৌ ও রেলপথে ঝরে গেছে কয়েকশো প্রাণ। দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই উদ্যোগ, অসচেতন যাত্রীরাও। চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কিভাবে কি করলে এখন তাদের হুশ হয়েছে। দুই সাইডে আমাদের গেট করার পরেও তারা রং সাইডে দিয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের সাথে তর্ক করে। হ্যাঁ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না। ইসরায়েলের হামলায় লেবাননে আরো 2 শান্তিরক্ষীর মৃত্যু। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে আইডিএফ এর 4 সেনা নিহত। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, যক্ষা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেওয়া হয় হাজার কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেসটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন টেন্ডারের মাধ্যমে। এই যে সিদ্ধান্তটা চেঞ্জ হওয়ার পর এটা বাস্তবায়ন, এইগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে প্রক্রিয়াগতভাবে একটা ইন্টারাপশন হয়েছে। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি এবং এর ফলগুলো যে আমরা এখন ভোগ করছি। এখন সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে যাচ্ছে, এই সংকট কাটানোর জন্য টোটালটাই আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে যেতে পারি কিনা। যদি সিদ্ধান্ত হয় তাহলে বাকি 50%-এর টাকাটা হয়তো আমরা সরাসরি ক্রয় ব্যয় করতে পারবো, কিন্তু বাকি যে 50% এটা প্রক্রিয়াধীন, এটা দিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবো। এবং এখন যে ভ্যাকসিনটা আমরা এই 50% টাকা দিয়ে কিনবো সেটা কিন্তু আমাদের স্টকে থাকবে এবং যেখানে যেখানে কম আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি। তেলের লাইনে এখনো দিকে আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন।
তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যেই পড়ে গেছে আর কি। কোনো গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো কখন খামো এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা কখন পামো কখন যামো তার কোনো নিশ্চিত নাই। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ির একটি ফিলিং স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন? সকাল থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দুপুর নাগাদ তেল পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে 12টা এখনো যদিও বাজেনি, সার্বিক পরিস্থিতি জানাবেন, কখন নাগাদ তেল পাওয়া যেতে পারে? দাম বাড়া কমার প্রভাব তো এখানে পড়েনি, কারণ গত কয়েকদিন ধরেই এই যাত্রাবাড়ির অ্যাক্টিভ ফিলিং স্টেশনটি এই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এবং এখানে মূলত ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে এই অর্থে যে তারা আসলে ডিপো থেকে তারা এখন পর্যন্ত তেল সংগ্রহ করতে পারেনি, এবং সে কারণে ডিজেল এবং পেট্রোল তারা সরবরাহ করতে পারছে না, বিক্রি করতে পারছে না। এবং আমরা দেখছি যে সিএনজি গ্যাস তারা সরবরাহ করছে, কিন্তু যেই ক্রাইসিসটি সারা দেশে, এখানে সেই ক্রাইসিসটি নেই। যদিও এখানে ম্যানেজার আছে, তার যে যুক্তি, আচ্ছা আপনাদের যুক্তিটা একটু বলবেন যে আপনি এই আপনারা কেন তেল সংগ্রহ করতে পারছেন না, জ্বালানি সংগ্রহ? মানে জ্বালানি যেটা আমরা আগে সংগ্রহ করছি, হ্যাঁ, যেমন আমরা 9,000 লিটার তুলছিলাম, তোলার পরে এটা আমরা 4-5 দিন বিক্রি করছি। কিন্তু ইদানিং দেখা গেছে মার্চ মাসের শুরু থেকে যখন কোটা করছে, হ্যাঁ, এখন 9,000 লিটার তেল তুললে যেই সব গাড়ি আগে না নিত ওইগুলো এসে ঢুকে নিয়ে যায়। যেমন শরীয়তপুরের গাড়ি, কভার ভ্যান, এগুলো খুব কম ছিল। অন্য লাইনে করে তেল নিচ্ছে, মানে খুব দ্রুত বিক্রি হচ্ছে, কিন্তু আপনারা কেন আপনারা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর কি। জ্বালানি কেন আপনারা আনছেন না? আমরা যে কুঠায় আছে না, কুঠায় যদি পাই তাহলে আমরা ডাইরেক্ট পাম্পে নিয়ে আসি। আইসা আপনারা এই পেট্রোল পাম্প চালু হবে কখন? আবার এই আগার আলার মধ্যে আজকে কোঠায় পাইতে পারি, পাইব ইনশাল্লাহ। পাইলে বিকাল নাগাদ চালু হইতে পারে। শুনছিলেন যে তারা তাদের গাড়ি পাঠিয়েছেন জ্বালানি সংগ্রহের জন্য ডিপোতে, এবং সেই গাড়িটি এখনো অপেক্ষায় আছে, এবং জ্বালানি আসলেই তারা আবার কিন্তু বিক্রি শুরু করবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। তেল না পেয়ে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা। সকালে শহরের আর রহমান পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মেশিন নষ্ট থাকার কথা জানালে ক্ষুব্ধ হয়ে পাম্পের সামনে সড়কে অবস্থান নেন বাইকাররা। কিছু সময় সড়কে অবস্থানের ফলে গাইবান্ধা পলাশবাড়ির সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন, এতে তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সদর উপজেলা প্রশাসন বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, এতে স্বাভাবিক হয় যান চলাচল। জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরে আপনি বর্তমানে কোন পাম্পে রয়েছেন? সেখানে তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? যারা তেল নিতে আসছেন সবাই কি পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন, সে বিষয়েও জানাবেন। দেখুন রাব্বি, গত 2-3 সপ্তাহ ধরে কিন্তু আমরা তেলের খবর জানাচ্ছিলাম। তেলের যে সংকটের পাশাপাশি সাধারণ মানুষের যে একটা চাপ, বিশেষ করে যারা বাইকার, তারা কিন্তু আসলে ঠিকমতো তেল পাচ্ছেন না বলে জানিয়েছেন। আপনি যে বিষয়টি বললেন যে আসলে ঠিক কত পরিমাণ তেল পাচ্ছে, বাইকারদের নানান অভিযোগ রয়েছে এই পাম্পগুলোর প্রতি। আর আমি এখন রয়েছি শহরের গুরুত্বপূর্ণ একটি পাম্পে, এটা হচ্ছে খাজা পেট্রোলিয়াম, সেই পাম্পে। এখানে গতকালকে কিন্তু রাতেই একটি লরিতে তেল এসেছে, কিন্তু এখানকার যে পাম্পের যে অবস্থা, যে মূলত এই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু পাম্প আসলে বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে বাইকাররা কিন্তু দাঁড়িয়ে আছে। আমি যদি জেলা প্রশাসনের তথ্য একটু জানাতে চাই, 17টি পাম্প রয়েছে পুরো জেলায়, তার মধ্যে হচ্ছে বেশ কিছু পাম্পে কিন্তু আজও বন্ধ রয়েছে। সবচেয়ে তথ্য যেটি রয়েছে সেটি হচ্ছে 5টি পাম্পের মতো আজ কিন্তু ডিপো থেকে তেল নিয়ে এসে তেল দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখনও সেই তেল কিন্তু সরবরাহ করতে পারছে না। আরেকটি বিষয় যদি বলি, যে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে জেলার যে কোনো পাম্পেই তেল দেওয়ার খবরে বাইকাররা কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ছেন। এ কারণে দীর্ঘ 2 কিলোমিটার 3 কিলোমিটার কিন্তু জাম লাইন আমরা দেখেছি। রাব্বি, সচিবালয় নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল।
আরিফিন, দিনব্যাপী প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। মূলত রাব্বি, আজকে সকাল থেকেই প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি একটি বৈঠক করছেন, যেখানে মূলত জ্বালানি তেলের দাম সমন্বয় করার এক ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এরপর আগে শিক্ষামন্ত্রী, হয়তো আপনি দেখছেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনকে এবং সে সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, তাদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক শেষে চেষ্টা করা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর কাছ থেকে বৈঠকের সারসংক্ষেপ জানার জন্য। আমরা চেষ্টা শুনছি কি বলছেন উনি। করছি যে অনলাইন এডুকেশনকে প্রমোশন করা, এবং যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ ক্রাইসিস, নট অনলি বাংলাদেশ, অ্যান্ড উই ডোন্ট নো হাউ লং দিস ক্রাইসিস উইল কন্টিনিউ, সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়, বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। ইটস এডুকেশন। সো তাহলে সিস্টেমটা কি হতে পারে? উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে, তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যিই অনিবার্য ছিল? কোনোভাবেই কি রোধ করা সম্ভব না এই রকমের দুর্ঘটনা? নাহিদ হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরও ভেতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস, ঝরে যায় 26টি তরতাজা প্রাণ। একটা ফেরি ছিল আর কি, উনি চাইছিল এমনি বেরাবো, গাড়ির নামবে আর ধুয়ে যাবো, মানে আনবে ব্রেক ফেলে মারতেছে। আপনারা দেখেন যে সমস্ত ডাল, এই সমস্ত হাই লোড হইলে গাড়ির ধরে রাখা কষ্ট। পল্টনেতে যখন ফেরির উপরে গাড়ি ওঠে তখন আপনার গাড়ির ওয়েট আর ফেরি তো পানির কত ভারসাম্য নেই, ওই ফেরি নিচে হয়ে যায়, যার কারণে আপনার ওই গাড়ির পিছন বেঁধে যায়। গতদিন যেটা দেখেছি, যেটা গাড়ি যখন চলে গেছে সোজা, যে যাত্রীগুলো উঠেছে তারা জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অনেকে তারা বলেছেন যে জানলার পাশে যে রড থাকার কারণে তারা বেরোতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন, তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। এখন দুর্ঘটনা করছে, এখন সবাই আসতেছে, এমপি মহোদয় আসতেছে, চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কীভাবে কী করলে এখন তাদের হুঁশ হয়েছে। নতুন পল্টনগুলো যদিও ঘাটে লাগাইতো তাহলেও অন্তত একটু গাড়িগুলো চলাচলের একটু হলেও নিশ্চয়তা পাওয়া যেত। রাস্তা তো বেশি একটা ভালো না, ভাঙাচোরা আছে, উঁচু নিচে আছে, রাস্তাটা সমান করে দিলে একটু ভালো হতো আমাদের জন্য। গাড়ি ওঠানামার সময় ফেরির স্টাফরাই গাইড করেন, কিন্তু নেই কোনো নির্দিষ্ট সিস্টেম, নেই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। মোটা দাগে কারণ পাওয়া গেল 3টে। ফেরিতে ওঠার এই যে র্যাম্প, সেটি যথেষ্ট মানসম্মত নয়। আবার সড়ক আর র্যাম্পের উচ্চতারও রয়েছে বিস্তর ফারাক।
এমন একটি র্যাম্প দিয়ে কোনো গাড়ি ফেরিতে চড়তে যাওয়ার সময় কোনো ক্রমে যদি ব্রেক ফেল করে তবে তার পরিণতি হবে তেমনই যেমনটি হয়েছিল সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির বেলায়। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড। ঈদের পরদিন রাতের দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বাসের 12 জন যাত্রী, গুরুতর আহত হন অন্তত 15 জন। দুর্ঘটনার এক সপ্তাহ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দায়িত্বে এসেছে রেলের নতুন 2 জন গেটম্যান। যমুনা টিভির ক্যামেরার সামনে দায়িত্ব পালনে বেশ তৎপর দেখা গেল তাদের। যদিও তদন্ত রিপোর্টে উঠে এসেছে এই গেটম্যানদের কয়েক স্তরের গাফিলতির তথ্য। ভয়াবহ এই দুর্ঘটনায় বাস চালকের ভুলকেও খাটো করে দেখার সুযোগ নেই। এটা তো দেখছেন, তো দেখার পরও এত জোরে হর্ন বাজায় কেন? হর্ন বাজায় এলাম, ওই যে পিকআপটা দেখছেন নামলে, পিকআপটা দেখছেন নি? পিকআপটা হর্ন দিছে। আমি তো এখানে দাঁড়াবো, আমি মনে করছি এত ফালাইছি তো, আমি তো যাবে চেষ্টা করি না, আমি এখানে দাঁড়াই গেছি। আমি তো দেখি নাই ফার্স্টে, এখানে পিছনে যে এখানে দাঁড়ায় আছে অন্য জ্যাম ভাবছিলাম, আমি চলে যেতে পারবো ভাবছিলাম। 2 সাইডে আমাদের গেট করার পরও তারা রং সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের সাথে তর্ক করে। হ্যাঁ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না, তো এটা দায়ভার কার? প্রতিটি রেলগেটে প্রবেশের আগেই এরকম একটি সাইনবোর্ড চোখে পড়বে যেখানে লেখা দেখুন, শুনুন, চলুন। অর্থাৎ চলার আগে দেখার কথা বলা হচ্ছে, শোনার কথা বলা হচ্ছে। কিন্তু এই পদুয়ার বাজার বিশ্ব রোডের যে রেলগেট, সেখানে দেখার জন্য যে সিগন্যাল লাইট সেটি বন্ধ অন্তত 6 মাস ধরে। আবার শোনার যে সাইরেন্ট সেটিও বাজে না 1.5 বছর ধরে। পুরোপুরি ম্যানুয়ালি চলছে এই রেলগেটের কার্যক্রম। ব্যস্ত এই রেলগেটে মানুষের তাড়াহুড়ো কমেনি, ঝুঁকি জেনেও অপেক্ষা করতে চায় না অনেকে। ট্রেন আসতেছে যে, এই জন্য আমি ওদেরকে বারণ করছি আর কি, যে এখন আইসো না পরে আইসো। তো ওনারাও একটু ঘাবড়ে গেছে, ভাবছে তাড়াতাড়ি ট্রেন চলে আসতেছে, তো এই জন্য ওরা ওইদিকে দৌড় দিছে, এই জন্য আমার বাতিজারা পড়ে গেছে। রিস্কটা নিছি কথা ঠিক, রিস্ক নেওয়ার সময় এতটা সতর্ক ছিলাম না আর কি, মানে অসতর্কতা বশত এই কাজটা করে ফেলছি। 3টি আলাদা জায়গা, 3টি আলাদা ঘটনা, কিন্তু প্রতিটিতেই মিলছে একই চিত্র। ঝুঁকির বিষয়গুলো সবাই জানে, মানে না। প্রশ্নটা প্রাসঙ্গিক, ঈদের আগে পরের এই মৃত্যুগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি সিস্টেম এগুলোকে অনিবার্য করে তুলছে? প্রতিটি দুর্ঘটনার পর আসে শোক, আসে প্রতিশ্রুতি, বদল হয় না কোনো কিছুরই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত 1 সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি ও সরঞ্জাম লুট করায় আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ ও সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ঈদের পর থেকে গত 1 সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকন নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। মাছ তার লগে ঠিয়া বসে আসলে লগে হয়, তার মোবাইল জল এগুলো লগে হয়। এই বুড়োর মানুষের মারধর করে, আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ট্যাং বাই দিয়ে দেওয়ালের এই কুম মারে, মানে বুড়োর মানুষরে তো মারিয়ে ফেলে, তো মাছ তার নিয়ে যায়, সব নিয়ে যায়। মানুষের জিনিসপত্র বেগিন লগে বোটের মেশিন টেশিন নষ্ট করে ফেলাই, মানুষের কিশোরে তুয়াই পায়, কিশোরে তুয়াই না পায়, এগুলা করে ফেলাই। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বছর হিসাবে 20,000 দিয়ে পারে, তাহলে তোর করছুন তারপরে হদুর লই যায়, তারপরে হদে বলা ঠিয়া দেয় ফোন করি ওর মারি ধরি ওর ঠিয়া খুঁজে নইলে ধরি বানিলে যাই, নইলে মারে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী রাজের নিরাপত্তা চাই। মাছ জুম মাঝুমন যে সুস্থ মতন খুলত আনি বেশি ফেরি। বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার শহরের নাজিরা টেক, কুতুবদিয়া, টেকনাপের বাহারছড়া এবং
ফিশারি ঘাটের একটি গ্রুপ জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। এদের অনেকেই গত সরকারের আমলে আত্মসমর্পণ করেও আবার পুরনো পেশায় ফিরেছে। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে কক্সবাজার কেন্দ্রিক, বাঁশখালী কেন্দ্রিক বিভিন্ন এলাকার, বিশেষ করে আমাদের কক্সবাজার কেন্দ্রিক কিছু মাস্টারমাইন্ড বা কিছু সিন্ডিকেট, বাঁশখালী কেন্দ্রিক, মহেশখালী কেন্দ্রিক, সোনাদিয়া কেন্দ্রিক যে জলদস্যুদের আস্থানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। তবে দস্যুতা রোধে সাগরে নিয়মিত টহলের কথা বলছে কোস্টগার্ড ও নৌবাহিনী। টহলের মাধ্যমে আমরা সমস্ত তথ্য সরবরাহ করছি। কোনো জলদস্যু কিংবা কোনো জেলের পক্ষেই আমাদের নজরদারি এড়িয়ে কোনো রকম অন্যায় করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ, লেবাননে প্রাণ হারালেন জাতিসংঘের আরও 2 জন শান্তিরক্ষী। গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন তারা। এক বিবৃতিতে লেবাননে জাতিসংঘের বাহিনী ইউনিফিল জানিয়েছে, অজ্ঞাত বস্তুর বিস্ফোরণে ধ্বংস হয়েছে শান্তিরক্ষীদের গাড়িটি। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন শান্তিরক্ষী, তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। এর আগে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দফতরে ইসরায়েলের হামলায় নিহত হন এক শান্তিরক্ষী। গুরুতর আহত হন আরও একজন। 2 দিনে হতাহতদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। দ্রুত সংঘাত বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। শান্তিরক্ষী নিহতের জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া। লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় প্রাণ যায় তাদের। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরই মধ্যে 3 জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, একজনের পরিচয় এখনো অজানা। এ সময় আহত হয়েছে আরও 2 সেনা, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মার্চের শুরুতে লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফ। এই সময় এখন পর্যন্ত 10 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে মার্কিন উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপোলি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এ সময় সামাজিক মাধ্যম এক্স জাহাজটির একটি ছবি প্রকাশ করেছে তারা। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধে অংশ নিতে জাপান থেকে চলতি মাসে রওনা দেয় উভচর নৌযানটি। এই বহরে রয়েছে প্রায় 2500 মেরিন সেনা। এছাড়াও মার্কিন সেনাবাহিনীর এলিট ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনেরও কয়েক হাজার সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবেই এই অতিরিক্ত সেনা মোতায়েন করছে ওয়াশিংটন।